দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে তো আমরা একটি বিষয় নিয়ে আলোচনায় আসছি, সেটি ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই থাকছি। তবে যুদ্ধ তো এখন যুদ্ধ বিরতিতে পরিণত হয়েছে। আমরা দেখব এই যুদ্ধে বিজয়ী কারা হয়েছে, এটা নিয়ে দাবি পাল্টা দাবি, সেটার সত্য মিথ্যা এটা আমরা নির্ণয়ের চেষ্টা করব। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের ডান দিকে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক। তারপরে রয়েছেন রেদওয়ানুল ইসলাম, উনি ফ্যাক্ট চেকার, ফ্যাক্ট ওয়াচের। আর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক গবেষক এম রহমান মাসুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা এই যে বলছিলাম যে কে বিজয়ী হলো, ট্রাম্প বলেছেন যে সব পক্ষ বিজয়ী হয়েছে, কি অদ্ভুত কথা। এদিকে আপনার নেতানিয়াহু কিন্তু দাবি করেছেন একটি ঐতিহাসিক বিজয়। আর তো ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে তাদের জয় হয়েছে, এখানে শুধুমাত্র ইসরায়েল না যুক্তরাষ্ট্রেরও পরাজয় ঘটেছে। আমরা এই বিষয়গুলো, তাদের দাবি, এগুলো ফ্যাক্ট চেক না, মূলত দেখতে চেষ্টা করব আসলে সত্য মিথ্যার কোষ্টি পাথরে। আমরা একটু ভিডিওগুলো দেখে নিই তাদের দাবির, যে নেতানিয়াহু কি বলছেন, আলী খামেনি কি বলছেন, ওদিকে ডোনাল্ড ট্রাম্প কি বলেন। By nuclear bombs and the threat of annihilation by 20,000 ballistic missiles. If we had not acted now, the state of Israel would soon be facing the danger of annihilation. But that did not happen because at the decisive moment we rose like a lion, stood tall, and our roar shook Tehran and echoed throughout. The American president exaggerated events in unusual ways. And it turned out that he needed this exaggeration, Khamenei said, rejecting US claims Iran's nuclear program had been set back by decades. The strikes, he insisted, had done nothing significant to the country's nuclear infrastructure. Secret nuclear site? Yes, there might be some that Not really. Can I tell you? They're exhausted. And Israel's exhausted too. And I dealt with both of them. And they both wanted it settled, both of them. ধন্যবাদ। যে জিনিসটা আমি একটা ফ্যাক্ট চেকারের কাছে প্রথম আসছি, যে রেদওয়ানুল ইসলাম, যে এই ভিডিওগুলো তো ঠিক রয়েছে, যে আমাদের এখানে অন্য বিষয়ে চলে এসছে, যে দাবি করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে কিন্তু এখনও আমরা ভিডিওতে দেখেছি, প্রকাশ্যে উনি আসছেন না। একই সঙ্গে নেতানিয়াহু, যিনি নিজ দেশে এখন প্রতিরোধের মুখে পড়েন কিনা সেটা দেখার বিষয়ে তিনিও ক্লেম করছেন। আর ডোনাল্ড ট্রাম্প তো অনেক কিছুই ক্লেম করেন যে সবাই জয়ী। তো আপনারা কিভাবে এটা দেখছেন? প্রথমত হচ্ছে, আমরা যদি ফ্যাক্ট চেকের নজরে দেখি, আসলে এখানে ফ্যাক্ট চেকের চেয়ে বিষয়ের বড়, মানে ফ্যাক্ট চেক তো এভিডেন্স নির্ভর। আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত এভিডেন্স আছে, ততক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো একটা সিদ্ধান্তে যেতে পারি না। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তে যেতে না পারি, ততক্ষণ পর্যন্ত সেটার ফ্যাক্ট চেক না। তো এখানে তো সব পক্ষই দাবি করছে যে আমরা বিজয়ী, বা একজন আরেকজনের উপরে বিজয় ঘোষণা করছে। আসলে বিজয়ের ঘোষণাটা আসলে এভিডেন্স, তো এভিডেন্সটা কি এখানে? আসলে এখানে কোনো কিন্তু এভিডেন্স নেই, সবাই বলতেছে আমরা বিজয়ী। এখন দেখেন, এই যুদ্ধে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিসের ভিত্তিতে প্রত্যেক রাষ্ট্রগুলো দাবি করতেছে আমরা আসলে বিজয়ী? হ্যাঁ, তো এই যে ভিডিওগুলো কিন্তু সত্য, সবাই দাবি করতেছে আমরা বিজয়ী। এখন তাদের দাবির ভিত্তিটা কি, আসলে ফাউন্ডেশনটা কি সের উপরে? এখন এখানে আসলে এই কাজ করে হচ্ছে নিজেদের আত্মগরিমা। যেমন ইসরায়েলের একটা মিথ ছিল যে এরকম, যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম, যে এটা অপ্রতিরোধ্য, বা হচ্ছে ইসরায়েল আর তার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে নেই, যেটা গত 12 দিনের যুদ্ধে এরা যেভাবে হামলার শিকার হয়েছে, ইরানের মিসাইল হামলার শিকার হয়েছে। ইরানের যে আয়রন ডোমের যে মিথ, যে আয়রন ডোম অপ্রতিরোধ্য, বা অন্যদের এদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপ্রতিরোধ্য, সেটা ভেঙে পড়েছে, আমরা এই 12 দিনের যুদ্ধে দেখতে পেয়েছি। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি ইরান বিজয়ী হয়েছে। আবার ইরানের যেই হামলার যে শিকার হয়েছে, ইরানের অনেক বড় বড় পরমাণু বিজ্ঞানী, তারপর হচ্ছে ওদের অনেক সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা নিহত হয়েছেন। তো এই জায়গাগুলো থেকে ইসরায়েলও দাবি করতে পারে যে আমরা বিজয়ী হয়েছি। আবার ডোনাল্ড ট্রাম্প যে তিনি দাবি করতেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়পক্ষই বিজয়ী হয়েছে। তো এইখানে তার দাবির ভিত্তি হচ্ছে সে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেখানে তারা বুম ফেলেছে,
বা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের সম্পূর্ণ দাবি করেছে। যেমন যেদিন 3টি পারমাণবিক স্থাপনায় হামলা হলো তার কিছুক্ষণ পরেই ট্রাম্প টুইট করে জানালেন যে ফোর্দো ইজ গন। কিন্তু আমরা পরবর্তীতে তাদের বক্তব্যই দেখতে পাচ্ছি 3 দিন পরে পেন্টাগন দাবি করতেছে আসলে সেখানে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, যেভাবে দাবি করা হচ্ছে যে ফোর্দো বা অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু পেন্টাগন বলতেছে হচ্ছে তেমন কোনো ক্ষতিগ্রস্তই হয়নি। বা আবার এখন আমরা দেখতেছি হচ্ছে জাতিসংঘ বা অন্যান্য যেসব সংস্থাগুলো আছে সংশ্লিষ্ট, তারাও বলতেছে যে ক্ষতির দাবি করা হচ্ছে আসলে তেমন দাবি করা হয়নি। তো ট্রাম্পের যে মিথ্যা বলার যে প্রবণতা বা নিজেকে জাহির করার যে প্রবণতা, এটা কিন্তু আমরা ট্রাম্পের যে বিগত শাসনামলেও দেখেছি, এখনও দেখতেছি। তো এখানে যে বিজয়ী আসলে কে, এই প্রশ্নের উত্তর আসলে এটা সময় বলে দেবে। আসলে মেজর এমদাদুল ইসলাম, আসলে বিজয়ী কে, কার দাবি সত্য? আর উনি বললেন আবার ট্রাম্পের মিথ্যা বলার প্রবণতা, আমি বললাম অসত্য। ধন্যবাদ। আসলে এই জিনিসটা আপনি যদি প্রথমত ধরেন যে 13 তারিখে যখন একেবারেই অনেকটা সারা বিশ্বের কাছে বিনা মেঘে বজ্রাঘাতের মতো ইসরায়েলিরা ইরানের উপর আক্রমণ পরিচালনা করলো, তো আক্রমণের পরপরেই যেটা আমরা দেখলাম তাদের 20 জন সম্মুখ সারির একদম দে লস দেয়ার কমান্ডার ইরানের ইসরায়েলি আক্রমণে। তো সে তারপরে সারা বিশ্বের কাছে এক ধরনের মনে হয়েছিল বোধহয় ইরান আর্মিটা ডিজারে হয়ে যাবে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রতিরক্ষা ব্যবস্থা আক্রান্ত হয়েছে। একই সাথে ট্রাম্প সেখানে বললেন যে এখন ইরানের আকাশ আমাদের দখলে, অর্থাৎ আমাদের মানে ইসরায়েল অ্যান্ড আমেরিকা, হি অ্যামালগামেটেড, জি, এভাবে বলেছেন যে পুরো আকাশ তার দখলে। কিছু অপেক্ষার পরেই যেটা ইরান প্রমাণ করলো, দে হ্যাভ স্টার্টেড রিটেলিয়েটিং কীভাবে তারা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। তো যেটা উনি বললেন যে একটা ধারণা ছিল, এক ধরনের তাদের মধ্যে অহমিকা ছিল, এবং ইট ওয়াজ স্টাবলিশড অলসো যে আয়রন ডোম এবং তার উপরে ডেভিড স্লিং যেটা আছে, এবং তার উপরে হচ্ছে অ্যারো 1, 2, এগুলো মানে আনপেনিট্রেবল, এটাকে নিশ্চিত, অর্থাৎ আমাদের বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের মতো এখানে সাপ ঢুকবে না, কিন্তু এ ধরনের একটা ধারণা ছিল। এবং মিরাকুলাসলি এটা আপনি জানেন, এটা কলোরাডো থেকে এগুলি নিয়ন্ত্রিত হয়, আমেরিকান কলোরাডো থেকে। তো সেখানে দেখা গেল কি ফার্স্ট হিটটা হলো it was not, it is proven by the Iranian missile, ballistic missile, যে it can be hitted, এবং হিট হলো। পরবর্তীতে যখন এরা আরও কিছু তারে প্রায় ইসরায়েল যখন আরও বেশি এদের উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ করলো, তখন ইরান সেখানে একটা পাল্টা আপনার হুমকি দিল যে আমরা আরও প্রবলভাবে আক্রমণের জন্য আসছি। তখন কিন্তু বিশ্বের কাছে মনে হলো যে ইরান তো পরাস্ত হয়ে যাওয়ার কথা, শুরুতেই বিনা নোটিসে যে আক্রমণটা তাদের উপর পরিচালনা করা হলো। তখন দেখা গেল কি তারা তাদের সেকেন্ড অ্যাসল্টে এবার ব্যালিস্টিক না হাইপারসনিক মিসাইল ছোড়া শুরু করলো, যেটা শব্দের থেকে 6 গুণ স্পিড, এবং এটা গিয়ে তো আপনার যেখানে তারা টার্গেট করছে এবং অত্যন্ত একেবারে নিখুঁত নিশানায়, এটাই তখন আমেরিকাকে নাড়া দিল। কারণ আমেরিকান প্রেসিডেন্ট বাই দ্য টাইম ডিক্লেয়ার করে বসে আছে যে উই আর উইনিং, আমাদের পুরো আকাশ, ইরানের আকাশ আমাদের। যার জন্য উনি কানাডা থেকে G7 মিটিং থেকে তাড়াহুড়া করে অনেকটা দৌড়াদৌড়ির মধ্যে চলে আসতেন। এটাকে এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা পশ্চিমাদের এই বক্তব্য, আমাদের অ্যাপিক বিট্রায়াল একটা শব্দ তারা ব্যবহার, সেটা হচ্ছে একেবারে ঐতিহাসিক এক মুনাফেকি। কীরকম? সেটা হচ্ছে 15 তারিখে বৈঠক বসার কথা ছিল, আলোচনা, ষষ্ঠ আলোচনা আমেরিকা ইরানের সাথে। সেই সময় 13 তারিখ আক্রমণটা করা হলো। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিট্রায়াল। সেকেন্ড বিট্রায়াল হলো প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে আমরা 20 দিনের ভিতর আমি অপেক্ষা করব, এর ভিতরে, কিন্তু 20 দিন কিছুই না। যখন দেখা গেল ইসরায়েল ওয়াজ ইন এ মানে দেশ একটা অস্বস্তিকর অবস্থায়, যেখানে সেখানে তার হিট হচ্ছে, তেল আবিবে হিট হয়েছে, ইভেন কি আমেরিকান তেল আবিবে তাদের যে কনসুলেট অফিস ছিল সেটাকে সরিয়ে নিতে হয়েছে, হাইফা আক্রান্ত হয়েছে,
পোর্ট বিধ্বস্ত হয়েছে, আপনার সেখানে যে রিফাইনারি আছে সেগুলো বিধ্বস্ত হয়েছে, এবং তাদের সবথেকে মজা কি জানেন, ইসরায়েলি ফাইটার এয়ারক্রাফটগুলোকে তারা রিলোকেট করে ফেললো গ্রিসে নিয়ে চলে গেল। দিস অল হ্যাজ গিভেন ইউর অ্যান ইন্ডিকেশন Israel ওয়াজ ইন এ ডিসেন্ডিং পজিশন। ইরান যখন, তখন সেটাকে রক্ষা করার জন্য আমেরিকানরা তার শেষ অস্ত্রটা এই যে B-52 যেগুলো বোমাগুলো নিয়ে আসলো, এটার মারার পেছনে কারণ হচ্ছে ইসরায়েল ওয়াজ হেল্পলেস। তখন ইসরায়েলরা তখন কোণঠাসা অবস্থায় যাচ্ছে। এখন আপনি যেই প্রশ্নটা করেছেন, পরাজয়কার বিপর্যয়কার বা জয়কার পরাজয়কার যেটা বলেছেন, এখানে যুদ্ধটা শুরু হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে, ইসরায়েলের অ্যাটাকের মধ্য দিয়ে। যদি ইসরায়েল ওয়াজ ইন এ, আপনি যদি ইন এ বেটার পজিশন যদি থাকতো, তাহলে আমেরিকাতে ইন্টারভেনশনের জন্য আসতে হতো না, আমেরিকাকে ইন্টারভেনশনের জন্য আসতে হতো না। যখন দেখছে যে ইসরায়েলের অবস্থা যখন পিছুহটা অবস্থা, তখন আমেরিকা কেম ফরওয়ার্ড উইথ দ্য, তাদের মনে হচ্ছে আমরা যেটাকে বলি একদম সর্বশেষ অস্ত্র নিয়ে চলে আসলো, যেটা B-52। আপনি B-52 যখন আসছে আরিজোনার থেকে, আপনি তার আগে কি করেছে ওটা জানেন? আপনি ইরানমুখী হয়ে যেই যুদ্ধ জাহাজগুলো ছিল মেডিটেরিয়ান থেকে শুরু করে সবখানে, সেখান থেকে 75 টমাহক গাইডেড মিসাইল দে হ্যাভ লঞ্চ ছুড়েছে, যেখানে সম্ভাব্য যেসব আপনার যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম থাকতে পারে টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য B-52। সেখানে এবং B-52কে নিরাপদে নিয়ে আসার জন্য 125টা ফাইটার এয়ারক্রাফট তারা ব্যবহার করেছে। 125টা, রিমেম্বার, 125টা ফাইটার এয়ারক্রাফট তারা আসছে, এবং 3বার সেখানে রিফুয়েলিং হয়েছে। 18 hours they took to reach that up to the destination. সেখানে মারার পর এখন প্রশ্ন আসছে, 30,000 এক একটা প্লেন, 7টা প্লেন আসছে B-52, প্রত্যেকটার পেটে ছিল 30,000 করে, 60,000 করে, 60,000 পাউন্ডের বোমা এক একটা এয়ারক্রাফট। এটার ক্যাপাসিটি হচ্ছে 70,000 পাউন্ড এক একটা ফাইটার এই B-52। তো সেই বম যখন মেরেছে, মারার সাথেই এটার আফটার এফেক্ট দেখার আগেই তারা তাড়াহুড়া করে একটা হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করলেন। এক পাশে ডিফেন্স মিনিস্টার দাঁড়িয়েছেন, এক পাশে রবিও দাঁড়িয়েছেন, ফরেন মিনিস্টার। মধ্যখানে ট্রাম্প বলল যে আমরা দে ওয়াইপ আউট, অর্থাৎ পুরাপুরি বিলুপ্ত করে ফেলেছে। আমরা এইখানে একটু থামবো, মানে পরে আর আলোচনা আসবো। তার আগে আমরা একটু যেতে চাই এম রহমান মাসুম, যিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী বিশ্লেষক এবং গবেষক। আর শুনতে পাচ্ছেন মাসুম আমাকে? জি, আই ক্যান হিয়ার ইউ। ইয়েস। আমি জানি না ঠিক আপনি এনাদের আলোচনা শুনছেন কিনা। আমার প্রশ্নটা এরকম, জি জি, এটা তো ধরেন যে যখন আপনার ইরানে যখন হামলা হলো, আপনি জানেন যে তাদের পারমাণবিক স্থাপনায়, তারপরে কাউন্টার হিসেবে মধ্যপ্রাচ্যে মানে ইউএসের যে বেসগুলা, এয়ারবেস, সেখানে হামলা হলো। তারপরেই কিন্তু ট্রাম্প, কাতারে, তারপরেই কিন্তু ট্রাম্প যুদ্ধবিরতির জন্য নিজেই এই পরিস্থিতি কেন হলো, মানে সেটা কি আপনি একটু বিশ্লেষণ করবেন? এবং আমি এও জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু এই যুদ্ধের পক্ষে নয়। থ্যাংক ইউ আপনাকে, একুশে টেলিভিশনকে এবং আমার বিজ্ঞ দুজন সহ আলোচক আছেন তাদেরকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, যে আপনি কিন্তু বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের মানুষ যেটাকে পছন্দ করেনি। প্রথমেই আমি আপনাকে বলি, এই যুদ্ধ কিন্তু প্যারালাল নয়, অর্থাৎ এক ধরনের বলতে গেলে সমান্তরাল দুটো গ্রুপের মধ্যে যুদ্ধ নয়। বলতে গেলে সারা পৃথিবীর সাথে ইরান যুদ্ধ করেছে, এটা মাথায় রাখবেন আলোচনার শুরুতেই, যে এটা কিন্তু একদম আমি যদি বলি যে ইকুয়াল দুটো পার্টিজের মধ্যে এই যুদ্ধটা কিন্তু নয়। যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলা বলা হচ্ছে ইরানের সাথে সম্পর্ক আছে, কিন্তু ইনফ্যাক্ট তাদের মূল সম্পর্ক, বা আমি যদি বলি যুক্তরাষ্ট্র বা ওই এলাই যারা আসে তাদের সাথে। এই যুদ্ধে কেন ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে এখানে এক ধরনের পরাজয় মেনে নিলেন মনে হচ্ছে? এটার কারণ হলো ট্রেমেন্ডাস প্রেশার ফ্রম ইনসাইড, অর্থাৎ 90% আমেরিকান মানুষ, ইনক্লুডিং রিপাবলিকান পার্টি, আপনার মেম্বার অফ পার্লামেন্ট, দ্য কংগ্রেসম্যান অ্যান্ড সেনেটর্স, এবং সাধারণ আমেরিকানরা সীমাহীন প্রতিবাদ করেছেন। আপনি যদি দেখেন, আমি একজন কংগ্রেসম্যানের নাম বলি, মার্জরি গ্রিন টেইলর। আমি আই এম নট শিওর দ্যাট আপনি ওনার নাম শুনেছেন। উনি জর্জিয়া থেকে, যাকে বলে মাগা আপনার ফ্যানাটিক বলা হয় তাকে কংগ্রেসম্যান। উনার মতো ব্যক্তি যখন ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দেয়,
আপনাকে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের সেন্টিমেন্ট টুয়ার্ডস ইসরায়েল পাল্টে গেছে, এবং ইনফ্যাক্ট পাল্টে গেছে সম্পূর্ণ। এবং এই যুদ্ধে যে মূল বক্তব্যটা কে আসলে জিতেছে, এটা আপনি এখানে আপনার আলোচনার বিষয়বস্তু আজকে নিয়ে এসেছেন। শুরুতেই বলেছি, দুটো সমান্তরাল পার্টির মধ্যে এই যুদ্ধ নয়, সারা পৃথিবীতে একা একটা দেশ, সারা পৃথিবীর সাথে, দ্যাট ইনক্লুডস United States of America, the most superpower we have ever seen on this planet, তাদের সাথে। এবং আপনি এখানে দুটো জিনিস আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যুদ্ধে জয়ী হয়েছে কারা এবং কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজিরবিহীন ঘটনা ঘটেছে যে কাতারের যে আমেরিকান বেস সেখানে আক্রমণ করার পরেও উনি নিজেই সিজফায়ারের প্রস্তাব দিয়েছেন ইরানকে, এবং এই সিজফায়ারটা আপনার সংগঠিত হয়েছে। আপনি যদি ডেইলি মেইলের খবরটা দেখেন, যেটা বলছে তারা যে সম্পূর্ণ ধ্বংস করে ফেলছে আপনার যুক্তরাষ্ট্রের এই যে আপনার B-52 বোমার আঘাতে আপনার তাদের যে ইউরেনিয়াম যে সেন্টারগুলা বা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে। আমি ডেইলি মেইলের গতকালকের একটা হেডলাইন এবং যেটা আলোড়ন সৃষ্টি করেছে অনলাইনে বা পত্রিকাতে, সেটা আমি আপনাকে বলি। সেটা বলছে যে ইরান মিসিং uranium stockpile and how the mullahs devious last-ditch scheme to hide it has fooled the world. আপনি যদি এটা পড়েন বিস্তারিত আপনি বুঝতে পারবেন যে আক্রমণ করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচারটাকে ধ্বংস করে দেওয়া হলেও বাস্তবিক পক্ষে ইউরেনিয়াম যেগুলা এনরিচমেন্ট সেটা সরিয়ে ফেলছে আপনার ইরান অনেক আগেই, এবং এটা মাটির অনেক গভীর। এবং যুক্তরাষ্ট্রের যে ইন্টেলিজেন্স এজেন্সি তারা যে বলছে যে আসলে ধ্বংস হয় নাই পুরোপুরি, এটা মোটামুটি সত্য। এবং এই সরে আসার মূল কারণটা হলো ইসরায়েলকে রীতিমতো, আপনি জানেন মার্ক রিটার্স, ওয়ান অফ দি মিলিটারি পার্সন, আমি শিওর যে আমাদের একজন আলোচক আছেন মানে এই মিলিটারি পার্সন, উনি ওনার নাম জানেন। $600 billion ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে আপনার এই ইসরায়েলে, 600 আপনার এই। জি, সম্ভবত উনি একটু লাইনটা কেটে গেছে, বলছিলেন সর্বশেষ। জি, $600 billion ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আসলে সেই আলোচনায় ওনাকে আবার রিকানেক্ট করব, তবে তার আগে একটা বিরতি নিয়ে এসি। দর্শক, আমরা ফ্যাক্ট চেকে এবার নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ। আমরা আলোচনা করছিলাম এবং আলোচনায় ছিলেন তখন এম রহমান মাসুম, যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্লেষক, এবং তিনি বলছিলেন যে কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের। মাসুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি বলছিলেন যে কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের, এবং আমরা এই যুদ্ধে কার জয় হয়েছে, ইরান না ইসরায়েলের, সে আলোচনায় ছিলাম। যদি শুরু করেন আপনি। থ্যাংক ইউ। প্রথমে বলি যে $600 billion অলমোস্ট মোর দেন $500 billion ক্ষতি হয়েছে। এটা একটা স্কট রিটার্স, ওয়ান অফ দ্য মিলিটারি পার্সন, আমার যে সহ আলোচক আছেন উনি নিশ্চয়ই জানেন। এবং আপনি যদি এবং যুক্তরাষ্ট্রের ভিতরে এবং আর একটা এটার কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বা আমি যদি বলি যে আপনার আমেরিকানরা, এর আর একটা সুস্পষ্ট উদাহরণ হলো মামদানি। প্রথমে আপনি এটা নিয়ে আলোচনা করেছিলেন যে আপনার এই নিউ ইয়র্কের যে প্রথম মুসলিম মেয়র, যিনি একজন আফ্রিকান বংশোদ্ভূত আপনার পার্সন, এবং যিনি 2018 মাত্র 6 years ago যিনি আমেরিকান ন্যাচারালাইজড হয়েছেন এবং সিটিজেন হয়েছেন, সেই ব্যক্তি দি ফিনান্সিয়াল হাব অফ দ্য ওয়ার্ল্ড মেয়র হয়েছেন উনি। এবং এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট করেছে এই যুদ্ধটা, এই নির্বাচনে, এবং এটা আমেরিকাতে ওয়াইডলি টকেটিভ ইস্যু রাইট নাও, এবং ইভেন ইমেন্স এবং সীমাহীন প্রেশার। এবং আপনি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জনানো ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে আক্রমণ করার তার কনসিকুয়েন্স দেখতে গেলে আপনাকে মিড টার্ম ইলেকশন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনি দেখবেন এটা কত। এবং মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার মূল কারণটাই হলো যে অর্থাৎ অভ্যন্তরীণ বা ইন্টারনাল প্রেশার ফ্রম দ্য আমেরিকান পিপল, যে কারণে উনি আরো একটা যুদ্ধে, এবং আমেরিকানরা, আমি যদি বলি আমার হিসাবে ওভার 80% আমেরিকানস কোনোভাবে চায় না তারা ইসরায়েলের জন্য আমেরিকানরা কোনোভাবে কোনো যুদ্ধে যুক্ত হোক। তারা মনে করেন প্রত্যেকটা যুদ্ধ করেছেন এটা তাদের যুদ্ধ নয়, এটা ইসরায়েলের যুদ্ধ, দে হ্যাভ টু ডিল উইথ দেম। এবং এটা আমেরিকার বহির্বিশ্বে এবং আমেরিকার নিরাপত্তা এবং আমেরিকার সেফটি সিকিউরিটি, আমেরিকানদের এবং আমেরিকার রেপুটেশনের জন্য ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন। এবং
ইসরায়েল এবং আমেরিকান রিলেশনশিপটা কতটা বেসড অন ইসরায়েলি ইন্টারেস্ট রাদার দ্যান আমেরিকান ইন্টারেস্ট, সেটা অলমোস্ট এক্সপোজড ওয়াইডলি। কনসিকুয়েন্টলি ওর এজ এ রিজাল্ট প্রেসিডেন্ট ট্রাম্প দেখেছেন তার সাবস্টেন্সিয়াল ড্যামেজ হওয়ার আগেই এখনই সরে পড়তে হবে। আর একটা জিনিস আমি বলে রাখি, খুদ ইসরায়েলের পক্ষ থেকে জিউস যে লবি বা এইপ্যাক থেকেও এই প্রেশারটা আসছিল অনতি বিলম্বের জন্য সিজফায়ার, বিকজ হয়তোবা আপনার যদি না হতো তাহলে ইসরায়েল কুড বি রাটলড very dangerously by the missiles attack, the Iranian missiles attack. জি, মেজর ইমদাদুল ইসলাম, ওনার কয়েকটি পয়েন্ট এখানে খুব ক্লিয়ার। এখন হচ্ছে যে কে পরাজিত কে জয় তো ক্লিয়ার হয়ে গেল ওনার বক্তব্যে, আপনার বক্তব্যে কতগুলো কনসিকুয়েন্স উনি ফোরকাস্ট করছেন যে নেক্সট মিড টার্ম ইলেকশন, আবার নিউ ইয়র্কের মেয়র ইলেকশন, এখন আলোচনায় চলে আসছেন জোহরান মামদানি। তাহলে এদিকে ইসরায়েলের যে নেতানিয়াহু তিনিও প্রচণ্ড চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। বলা হচ্ছিল যে তিনি টিকে থাকার জন্যই হয়তোবা একটি অজুহাত তুলে এই আক্রমণটা করেছিলেন। আসলে কি হচ্ছে? ধন্যবাদ। আমি মাসুম ভাইয়ের এখানে একটু ছোট্ট একটা কারেকশন উইথ হাম্বল সাবমিশন, সেটা হচ্ছে এটা হচ্ছে ডেমোক্রেটদের প্রাইমারি, যেটা ডেমোক্রেটদের মানে প্রার্থী হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন। ইলেকশন হবে আরও পরে, মেয়র এখন ইলেক্টেড হবে তখন। এটা হচ্ছে হি বিকাম দ্য নমিনি অফ দ্য ডেমোক্রেটিক পার্টি, দ্য হিজ টু কন্টেস্ট। তো এখানে ধরে নেওয়া হয় যদি একবার ডেমোক্রেটদের নমিনেশন পায় তাহলে সে নিশ্চিত মেয়র। এই জন্য কারণ নিউ ইয়র্কে যত টোটাল ভোটার আছে, রেজিস্টার্ড ভোটার, তার মধ্যে 2%, 2/3 হচ্ছে ডেমোক্রেটস। সুতরাং ডেমোক্রেটসদের এখানে একদম ওভারওয়েলমিং একটা ইনফ্লুয়েন্স আছে। তো সেই থেকে এবং সেখানে এটা কিন্তু একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলি এখন, ইজ ভেরি কারেক্ট। মামদানি কিন্তু তার প্রচার অভিযানে বারবার এই কথাটা রিপিট করেছেন যে হোয়াট ইজ গোয়িং অন ইন গাজা ইটস এ জেনোসাইড কমিটেড বাই দ্য ইসরায়েল। এবং আরেকটা জিনিস উনি ওখানে ঘোষণা করেছেন যেটা একদম স্পষ্ট, সে বলছে যদি ইফ আই উড বি দ্য মেয়র অফ নিউ ইয়র্ক এবং নেতানিয়াহু যদি মেয়র নিউ ইয়র্কে আসে তাহলে হি উইল বি অ্যারেস্টেড ডেফিনেটলি, কোনো সন্দেহ না। এবং সেটাতে আরও প্রশ্ন উঠছে আইসিসি রেটিফাই করে না ইউনাইটেড স্টেটস, তো পারে কি না? সে বলছে উইথ দ্য মেয়রাল ক্যাপাসিটি আই উইল এনশিওর ইট। এটা কিন্তু ওপেনলি বলা হয় যে ইসরায়েলের পরে নিউ ইয়র্কে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট জিওসদের অবস্থান। সেখানে কি জিওসরাই কিন্তু, যেমন আপনি সিনেটর বার্নি আপনার স্যান্ডার্স, উনি কিন্তু বিং এ জিওস হি রেটিফাইড, এই মামদানিকে সাপোর্ট দিয়েছে। কারণ মামদানি সেখানে বলা হচ্ছে যে আমেরিকান ভিতর থেকে আমেরিকান যে স্ট্রেংথ এটা ধ্বংস হয়ে যাচ্ছে এই সততার জন্য, এই যে যুদ্ধে জড়ানোর জন্য, অন্যায় যুদ্ধের মধ্যে জড়ানোর জন্য, ট্যাক্স পেয়ারদের পয়সা দিয়ে বিলিয়ন ডলার ইসরায়েলিকে দিয়ে মানুষ হত্যার জন্য, জেনোসাইডের জন্য, এগুলি মরাল ডিগনিটির জন্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। নোয়াম চমস্কির নাম আপনি নিশ্চয়ই জানেন এবং অত্যন্ত বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে। সে বলছে, তার উদাহরণ টেনেছে যে এই যে রোমান সাম্রাজ্য, গ্রিক সভ্যতা, এগুলির পতনের পেছনে হচ্ছে অন্যায়কে সাপোর্ট করা, অবিচারকে করা, সততা, সবকিছুর আশ্রয়, এবং আমেরিকা এবং ইসরায়েল এই পথে এখন পা বাড়িয়ে আমি আরো যাচ্ছে বুঝতে চাচ্ছি যে এরপরে ধরেন নেতানিয়াহু তো চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, ডেফিনেটলি ট্রাম্প নিজেও কি চ্যালেঞ্জের মুখে কতটা? অবশ্যই, সারা বিশ্বে পড়েছে। আপনি প্যারিসে যে পরিমাণ মানুষের সমাবেশ প্রতিবাদ মিছিলে, আপনার লন্ডনে যে প্রতিবাদ মিছিল, ইভেন কলকাতায় যে প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে, আপনার সমগ্র বিশ্বে, আপনার জার্মানিতে, আপনি বার্লিনে যে পরিমাণ সমাবেশ হয়েছে মানুষের, তার মানে হচ্ছে কি, এবং আরব বিশ্বে যেখানে কাতারে, আপনি যে একটু আগে কাতারে যে মিসাইল মেরেছে আমেরিকান এয়ারবেসে, সেখানে কাতার প্রতিবাদ করেছে, কিন্তু কাতারে লক্ষ মানুষের সমাবেশ হয়েছে ইরানের পক্ষে। তার মানে হচ্ছে কি, পৃথিবীর যে বিশ্ব বিবেক যেটা আছে, মানুষের যে বিবেক আছে, সাধারণ আমেরিকার কথা বললামই, নিউ ইয়র্কে মিছিল হয়েছে, ওয়াশিংটনে মিছিল হয়েছে প্রতিবাদে। তো তার অর্থ কি, মানুষের যেটা সাধারণ মানুষের যেটা মনোভাব, তার সমর্থন, এটা পুরোপুরি চলে যাচ্ছে একটা দেশের বিরুদ্ধে, একটা সিস্টেমের বিরুদ্ধে, একটা অন্যায় যুদ্ধের বিরুদ্ধে। সেখানে আবার একই সাথে দেখা যাচ্ছে কি, আপনি আমেরিকাতে পক্ষে কোনো মিছিল আমরা দেখি নাই ট্রাম্পের পক্ষে বা ইসরায়েলের পক্ষে, কিন্তু আপনি তেহরানে দেখবেন আবার লক্ষ মানুষের সমাবেশ হয়েছে এদের পক্ষে। কার? ইরানিদের পক্ষে। ইরানি
খামেনির পক্ষে, বা যেখানে তারা এই যে আপনি যদি শেষকৃত্য বা আপনার সেটাই বলছি দেখেন তাদের যে শেষ যাত্রা, তাদের যে বিদায়, তাদের জানাজার কথা বলেন, সেখানে লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। তার মানে হচ্ছে আপনি আরেকটা জিনিস আছে, আমি আর এটা হয়তো আমরা মিস করে যাব। আজকে আন্তর্জাতিক যে অ্যাটমিক এনার্জি এজেন্সি, তার যে চেয়ারম্যান আছে, সে বলছে, আজকে ঘোষণা করছে, in a very short time Iran is going to start their enrichment. আজকে ঘোষণা। তার মানে আমেরিকান ইন্টেলিজেন্স যারা আছে ডিপার্টমেন্ট, তারা যে অ্যাসেসমেন্ট, তারা পেন্টাগন কিন্তু করে নাই, এটা বলেছে যে এখানেও আমরা একটা ভুল মধ্যখানে অনুবাদ বলে ফেলেছিলেন, এটা নট পেন্টাগন। পেন্টাগন তো পক্ষে, পেন্টাগন মেরে দিয়েছে করতেছে ডিফেন্স মিনিস্টার এবং ফরেন মিনিস্টার, মানে হিজ মাস্টার্স ভয়েস। ইয়েস, বাট এখানে এটা হচ্ছে ইন্টেলিজেন্স, যেটা সিআইএ বা এফবিআই, তাদের যে ন্যাশনাল ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স আছে, তার হচ্ছে আপনার তুলসী গ্যাবার্ট হচ্ছে তার বস। তাদের সম্মিলিত অ্যাসেসমেন্ট হচ্ছে অনলি 1 week, বড় জোর 1 month ইউ হ্যাভ ড্যামেজ ফর 1 month পিছিয়ে দিতে পেরেছ, কিন্তু এর মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত কিছুই হয় নাই। তো তাইলে সেটাকে আজকে আবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন এজেন্সি যে আছে, তার চেয়ারম্যান বলতেছে দে আর গোয়িং টু স্টার্ট এনরিচমেন্ট সুন। জি, রাইট। এবার চেয়ারম্যানকে তারা ঢুকতে দেবে না ইরান, এটাও কিন্তু না, এটা ইরান বলছে। ইরান আরো দুটো জিনিস করেছে, ইরান আরো দুটো জিনিস করেছে। একটা করেছে এনপিটি থেকে তারা বেরিয়ে যাবে, তাদের পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে, যদি তারা বলছে এটা প্রতীকী। আরেকটা হচ্ছে আপনার আইইকে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যারা প্রতিনিধি যারা তৈরি, তাদের ওখানে ইন্সপেকশনে যেত, দে উইল নট অ্যালাউ দেম। জি, একটা বিষয় আমি দয়ানুল আমি খেয়াল করছি যে যুদ্ধের সময়ও এখন কি ধরেন একটা তো টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার আমরা দেখলাম, কিন্তু এআই বেসড একটা যুদ্ধ যেটা শুরু হয়ে গেছে, এবং সেটি কিভাবে প্রভাবিত করতে পারে, এবং আমরা প্রচুর এআই ক্রিয়েটেড জিনিসপত্র দেখতে পাচ্ছি, বুঝি উপায় নেই যে আবার কিন্তু সেটা শুরু হয়েছে। মানে আমি তো দেখছি এআই ওয়ার্ল্ডে আরেকটি যুদ্ধের দামামা। জি হ্যাঁ, আপনি এই বিষয়ে আপনার সাথে শতভাগ একমত। আপনার হচ্ছে যুদ্ধটা এখন আর মানে ফিল্ডে নেই, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতেও চলে আসছে। আপনি দেখেন যে এই যে ইরান ইসরায়েল যে যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধের মধ্যে এরা যখন হচ্ছে ফিল্ডে যুদ্ধ করতেছে, একই সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও যুদ্ধ করতেছে। আমি আজকেই দুপুরেই বিবিসির একটা নিউজ পড়তেছিলাম, যে ওখানে দেখলাম যে এই যুদ্ধে ইরানের পক্ষ থেকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো বা হচ্ছে ইরানের কর্তৃপক্ষ থেকে কিন্তু হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে এআই দিয়ে। তারপরে আবার ইসরায়েলের যে আইডিএফ বা ইসরায়েল ডিফেন্স ফোর্স, তারাও গুজব ছড়াচ্ছে, এবং সেটা এআই দিয়েই। মানে হচ্ছে এখন যুদ্ধটা কেবল আপনার ফিল্ডে নেই, এটা সোশ্যাল মিডিয়াতেও চলে আসছে। আমরা যদি আরও দেখি, এটা তো আমি রাষ্ট্রীয় পর্যায়ে বললাম, এর বাইরে কিন্তু আপনার সাধারণ ইউজাররাও কিন্তু এই যুদ্ধে মানে নিজেদেরকে জয়ী করার জন্য, এই যে আমরা যে বলতেছি আসলে এই যুদ্ধে কে জয়ী হয়েছে, যে এই জায়গা থেকে যদি আমরা বলি এই যুদ্ধে আসলে এআই এর একটা জয় হয়েছে। কিভাবে জয় হয়েছে, যে এই যুদ্ধে আমরা দেখতেছি এআই সব পক্ষই এআইকে ব্যবহার করতেছে নিজেদের মানে বীরত্ব দেখানোর জন্য, নিজেদেরকে জয়ী হিসাবে দেখানোর জন্য। তো এই জায়গাটা থেকে আমরা বলতে পারি এই যুদ্ধ আমাদেরকে দেখিয়েছে হচ্ছে ভবিষ্যতে যে কোনো যুদ্ধে আসলে এআইয়ের একটা বড় ভূমিকা থাকবে, যে কোনো কনফ্লিক্টে, যে কোনো ডিজাস্টারে এআইয়ের একটা বড় ভূমিকা। মানে সেটা হলো আমরা এর আগে ধরেন ফিল্ডের যুদ্ধ দেখেছি, এবার নিউক্লিয়ার বা আপনি যদি টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার দেখেছি, তার সাথে মিডিয়ার তো এই খেলা আমরা ইরাক যুদ্ধেও দেখেছি। কিন্তু এবার নতুন একটি পয়েন্ট যেটা দেখলাম, সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যদি এই যে এই ভিডিওগুলো যদি আমরা দেখি, যে এগুলো কিন্তু সব এআই দিয়ে তৈরি। জি, কিন্তু দেখে মানে যারা সাধারণ ইউজার বা হচ্ছে আমরা যারা মানে একটু অসচেতন, তারা কিন্তু দেখে বুঝবে না আসলে এগুলো হচ্ছে। আমরা এরকম এইসব ভিডিও কিন্তু লাখ লাখ ভিউ হচ্ছে, শেয়ার হচ্ছে। আপনি তো যুদ্ধের কথা বলছেন, মানে এই যে জনসমর্থন আছে কি না, এআই দিয়ে তো জনসমর্থন তৈরি করা যাচ্ছে। আমরা ইদানিং প্রচুর ভিডিও দেখছি যারা কারোর পক্ষে না পক্ষে কথা বলছে, যদি বলতেন একটু। হ্যাঁ, এটা জনসমর্থনের কথা যদি আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটেও যদি বলি, আমার এই গত বৃহস্পতিবার আমি আমার একটা স্টোরি আমি পাবলিশ করলাম, যে ওইখানে দেখা গেল এই যে সামনে বাংলাদেশে যে নির্বাচন আসতেছে, ওই নির্বাচনে মানে কোনো দল তাদের সমর্থন আদায়ের জন্য দেখা যাচ্ছে একজন নারীকে দিয়ে বলাচ্ছে যে আমি এবার ওই পক্ষকে ওই দলকে ভোট দেব, বা একজন সংখ্যালঘুকে দিয়ে বলাচ্ছে আমি ওই দলকে ভোট দেবো। বাট অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি, এবং এগুলো দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া একদম ফ্ল্যাট হয়ে গেছে। আমরা এই যুদ্ধেও তো দেখেছি, যুদ্ধেও দেখছি, আমরা যে ভিডিওগুলো দেখতেছি, ভিডিওগুলো কিন্তু সব এআই দিয়ে তৈরি।
নট অনলি দ্যাট, সরি সরি ইরান, স্টপ দ্য ওয়ার, প্লিজ স্টপ দ্য ওয়ার, উই সারেন্ডার, এই ধরনের ভিডিও কিন্তু প্রচার মানে হচ্ছে। সুতরাং সেই আশঙ্কাটা এখন থেকেই যাচ্ছে। সেই আশঙ্কা, তো যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে এআই এর যুদ্ধ সামনে আসছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার যুদ্ধের হুমকি দিচ্ছেন। আমরা সেই বিষয়ে কথা বলবো, তার আগে আরেকটি বিরতি নিচ্ছি ফ্যাক্ট থেকে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। তো যে আলোচনায় ছিলাম সেখানে একটি বিষয় এখন আপনাদেরকে বলে রাখি, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও হামলার হুমকি দিচ্ছেন। যেখানে আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি যেখানে বিজয় দাবি করেছেন সেটা ট্রাম্প মানতে পারছেন না, তাই আবারও হুমকি দিচ্ছেন। কারণ একই সঙ্গে আবার তিনি যে পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতি দাবি করছেন সেটি উল্টে গেছে, গোয়েন্দা রিপোর্টই বেরোচ্ছে যেটা এর আগে আলোচকরাও বললেন। সব মিলিয়ে আরেকটি গুজব তৈরি হচ্ছে, আর সেই গুজবকে সামাল দেওয়ার জন্য আরেকটি হামলার হুমকি। আমরা দেখেনি ট্রাম্প সাহেব এখন আবার কি বলছেন। But if the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Without question, absolutely. জি, এখন আমরা যেটা প্রশ্ন করতে চাই সরাসরি এম মাসুম রহমান মাসুম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ট্রাম্প তো মানে ধরেন এই যে আমরা যদি বলি উনি দুইবার হুমকি দিলেন, এর আগে একবার এবং সর্বশেষ যেটা দিলেন সেখানে ন্যাটোতে এখানে বললেন উনি কেন বারবার হুমকি দিচ্ছেন? এটি কি আদৌ সত্য না বানানো, না আসলে নতুন কোনো ফিলোসফিক্যাল ওয়ারফেয়ারে তিনি যুক্ত হচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এখানে বলে রাখি যে বর্তমান যে রিপাবলিকান গভর্নমেন্ট, মিস্টার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, এখানে সিকিউরিটি অ্যাডভাইজার থেকে শুরু করে ফরেন সেক্রেটারি থেকে শুরু করে আপনি যদি যান প্রত্যেকটা জায়গা পাবেন যারা বসে আছেন তারা সিরিয়াসলি প্রো ইসরায়েলি এবং তারা মনে করেন ইট ইজ দেয়ার বিবলিক্যাল ডিউটি টু হেল্প ইসরায়েল। সো এতটাই ইসরায়েলপন্থী বা জুইশ গভর্নমেন্টের প্রতি তাদের আপনার এই আনুগত্য। তো প্রেসিডেন্ট ট্রাম্প এবং এই রিপাবলিকান পার্টির ভিতরে মারাত্মক একটা আপনার লবি সবসময় কাজ করে, আপনি জানেন, এবং এটা এখনো বিদ্যমান। কিন্তু যদি রিপাবলিকান পার্টির যারা থিঙ্ক ট্যাঙ্ক, ফর এক্সাম্পল স্টিভ ব্যাননের মতো ব্যক্তি, আপনারা জানেন যে যেভাবে নেকেডলি প্রেসিডেন্ট ট্রাম্পের এবং ইসরায়েল সমালোচনা করতেছেন, সো এই প্রেশারটা এই জায়গাতে আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেছেন যে উনি সবকিছু ধ্বংস করে দিয়ে আবার সিজফায়ার করে, অর্থাৎ হি ইজ দ্য উইনার। এখন দেখা যাচ্ছে যে আপনার যে সংবাদপত্র বা ইন্টারন্যাশনাল এজেন্সি, পার্টিকুলারলি ইন্টেলিজেন্স এজেন্সি, তারা বলছে না এটা ধ্বংস হয় নাই। সো দেয়ারফর উনি এখানে ফেইল করেছেন। অন দ্য আদার হ্যান্ড আমেরিকাকে এই যুদ্ধে যুক্ত করেছেন, আমেরিকান মানুষদের কাছে উনি এই মুহূর্তে ধরাশায়ী। এখানে আমি একটা যে বলে রাখি, তখন বেঞ্জামিন নেতানিয়াহু উনি নিজেই বলছেন তাহলে ইরান এখন ইউরেনিয়াম যেগুলো সরিয়েছে এগুলোকে হস্তান্তর করতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধটা তারা যা মনে করেছিলেন এবং যেভাবে তারা সারা বিশ্বকে ফুল বা বোকা বানানোর চেষ্টা করেছিলেন সেটা হয় নাই, সেটার আসল রূপ এখন বেরিয়ে আসছে। এটা দেখানোর জন্য উনি সাধারণত হুমকি দিচ্ছেন বলে আমার কাছে মনে হয়। কেননা এই যুদ্ধে it is widely believed on the basis of the retaliatory actions যে ইরান এই যুদ্ধে মনে করা হচ্ছে যে জয়ী হয়েছে। কেননা যে ধরনের ক্ষতি ইসরায়েলের ভিতরে ইরান সাধন করেছে, ইট ইস আনপ্রেসিডেন্টেড। এবং ইসরায়েলেরা সাধারণত গাজাতে তারা এমন ডিস্ট্রাকশন দেখেছে, ইসরায়েলের ভিতরে তারা এগুলা দেখেনি। এবং আমেরিকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেখেন যে ইসরায়েল বিরোধী একটা মনোভাব করে উঠেছে। এবং এখানে একটা জিনিস কারেক্ট করতে চাই যে ভাই বলেছেন যে আপনার নিউ ইয়র্কের যে মেয়র, উনি আসলে মেয়র হন নাই। ইট ইজ ট্রু, উনি মেয়র হন নাই, বাট যেহেতু এটা ডেমোক্রেটিক স্টেট প্রিজুমেবলি ধরে নেওয়া হয়, যেহেতু উনি প্রাইমারি জিতেছেন, মানে উনি হাফ নয় 90% জব হ্যাজ বিন ডান ক্যালিফোর্নিয়া ওর আমি নিউ ইয়র্কের মতো জায়গাতে গেলে এটা। সো আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প তার ভিতরে যে গভর্নমেন্টের ভিতরে যে লবিটা আছে সেই লবিটাকে স্যাটিসফাই করার জন্যই আসলে উনি এই হুমকিগুলো দিচ্ছেন। যদিও এই হুমকিটা কতটা কার্যকর হবে সেটা সময় বলে দিবে বলে আমি মনে করি। এবং এখানে একটু বলে রাখি আপনাদেরকে যে
রিজিম চেঞ্জ ছিল একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমেরিকার এবং ইসরায়েলের জন্য, কমপ্লিটলি ফেল করেছেন। রাদার ফিনান্সিয়াল টাইমসের আজকের হেডলাইনটা আমি আপনাকে পড়ে শোনাই, বলছে হাউ ইসরায়েল ইনঅ্যাডভার্টেন্টলি রিউইকেন্ড ইরানিয়ান ন্যাশনালিজম, অর্থাৎ এই মূল্যতন্ত্র যেটাকে তারা মনে করেন ইরানে, যেটা খামেনির, এটার বিরুদ্ধে ইরানের যথেষ্ট পরিমাণ মানুষ ছিলেন যারা মুখ খুলতে পারেন নাই, বিকজ এটা এক ধরনের অথরিটারিয়ান বা ডিক্টেটরশিপ। কিন্তু এরাও এখন ঐক্যবদ্ধভাবে এই খামেনি গভর্নমেন্টকে তারা সাহায্য করছেন, বিকজ যে ন্যাশনালিজমের যে জাগ্রত হয়েছে তারা। সো সব দিক দিয়ে বলতে গেলে একটা ডিজাস্টারিয়াস সিচুয়েশন ইসরায়েলের জন্য এই যুদ্ধে এসেছে। রাইট, মিজোরাম দাদ, আমরা আগেও জানি, আপনি সবাই আগেও বলেছে, বেসিক দুই টার্গেট, রেজিম চেঞ্জ আর একটা হচ্ছে নিউক্লিয়ার স্থাপনাগুলো ধ্বংস করা। তো সেগুলো তো আসলে হয়নি, এবং উনি বললেন যে ইরানের জাতীয়তাবাদী মানে ওখানে আরও ইউনাইটেড হচ্ছে তারা। তাহলে ট্রাম্পের এই হুমকি, সেটি কি ব্যর্থ বাঘের হুঙ্কার, না আসলেই হি ইজ রেডি টু ডু সামথিং, অথবা ইসরায়েল যে আবার বলছে কিছু একটা করতে হবে, আসলেই কি সম্ভব? মানে আমেরিকা কি সেই অবস্থায় আর আছে? থ্যাংক ইউ। আমি মাসুম ভাইকে আই ওয়ান্টস টু কনভে মাই থ্যাঙ্কস টু হিম। উনি একটু রাইটলি বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে রেজিম চেঞ্জ করার বিষয়টা সামনে এনে ইরানিদের মধ্যে যে একটা ডিভিশন ছিল, সেখানে যে ধর্মীয় একটা গোষ্ঠীর বিরুদ্ধে আবার যারা অন্য ডেমোক্রেটিক বা এই সম এলিমেন্টগুলো ছিল, তারা এখন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে একেবারে ঐক্যবদ্ধ ইরানে, এটা কোনো সন্দেহ নেই। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফেলিউর অফ তাদের যে টার্গেট ছিল রেজিম চেঞ্জের। মনে করা হয়েছিল ফ্রন্ট লাইনের সব কমান্ডারগুলি মারলে সেকেন্ড লাইনে যারা আসবে তারা চেঞ্জ করে চলে যাবে, এটা ফেল। 2 নম্বর হচ্ছে ইউরেনিয়ামকে ধ্বংস করার, ওটা তো ফেল। এখন তৃতীয় ফেল, এবং সেটা প্রমাণ হচ্ছে আবার পুনরায় আক্রমণের হুমকি দিচ্ছে যখন, তার মানে হচ্ছে আগেরগুলি কাজে লাগে নাই। আগের যে আঘাতগুলি করা হয়েছে, অর্থাৎ অ্যাটাকটা হয়েছে, দ্যাট অ্যাটাক ইজ নট সাকসেসফুল। যদি সাকসেসফুলি হতো সেখানে, তাইলে আবার হুমকি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি একজনকে হত্যা করতে চাচ্ছি, ইফ আই কিল হিম, তো মৃতদেহকে কেউ আর হুমকি দেয় না। হুমকি তখনই যে দেখা যায় সে আবার আমাকে মারতে আসতেছে, আগে মারতে পারেনি। আরেকটা জিনিস উনি যেটা বললেন ওখানে ভিতরে খুশি করার জন্য, এটা নিউকন বলে, নিউ কনজারভেটিভ। আমেরিকাতে দে আর ভেরি, আমাদের দেশে অনেকেই জানেন, সেটা আপনার শ্রোতারাও অনেকেই জানেন, ডিপ স্টেট। আমাদের দেশে এটা ডিপ স্টেট বলেই খুব সবাই মানুষের কাছে প্রচলিত হয়ে গেছে একটা কথা বিভিন্ন প্রসঙ্গক্রমে। বাট ওখানে নিউকন হিসেবে জারি আছে, সেটা হচ্ছে নিউ কনজারভেটিভ। নিউ কনজারভেটিভ হচ্ছে অভ্যন্তরে থেকে, তারা সরকারে নাই কিন্তু সরকারের অভ্যন্তরে তাদের প্রচণ্ড একটা প্রভাব আছে। সেই প্রভাবান্বিত গ্রুপটা হচ্ছে জায়নিস্টরা ওখানে আছে, ইহুদিবাদী যারা প্রো ইসরায়েলি। আবার তার মধ্যে যেমন এই যে রবিও একজন আমেরিকান ফরেন মিনিস্টার, তার কিন্তু একবার ওপেনলি, এটাও কিন্তু মাসুম ভাই কারেক্টলি বলছেন সেখানে। তো তারা চাইবে এখন একটা হচ্ছে ফেস সেভিং, সাধারণ মানুষের মুখ রক্ষা। আপনি যে আপনার এই যে ফ্যাক্টস, যেমন চেকের মধ্যে মানুষ এখন ফ্যাক্ট চেক করতেছে, আমেরিকার মানুষরা কি ফ্যাক্ট চেক করতেছে, ইট ইজ ভেরি রিলেভেন্ট উইথ ইউর প্রোগ্রাম। কিন্তু আরে বলছোস তো মারে দিস, সব কই মারছে কি? এখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি বলছে না, ভেরি সুন দে আর গোয়িং টু রিস্টার্ট দেয়ার এনরিচমেন্ট। তাহলে তুমি যদি মেরে থাকো তাহলে এটা রেডিয়েশন করো, যেমন একটা জিনিস আসছে, তুমি যে এই যে মাল্লা তেজস্ক্রিয়তা থাকবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। যদি ইফ ইট ইজ হিটেড, দুটা জিনিস আছে এখানে। ইরানিরা বলছে আমরা সরিয়ে ফেলেছি, তাইলে এটাকে সত্য হিসেবে ধরে নিতে হবে, অথবা তুমি হিট করেছো, এটা হিট হয়নি। দুটো দিক থেকে যদি এরা হিট হয়ে থাকে তাহলে তার মানে ওরা সরিয়ে ফেলেছে, রেডিয়েশন হয় নাই। আর যদি ওরা সরাতে না পারলে, তাহলে তুমি যে বোমা মারছো তো রেডিয়েশন কই? যে এখানে ইরানি অ্যাটমিক এনার্জি কমিশন বলছে কোনো রেডিয়েশন, নো সিমটম অফ রেডিয়েশন ইজ দেয়ার। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন বলছে নো রেডিয়েশন সিমটম ইজ দেয়ার। তার মানে হচ্ছে রেডিয়েশন না হলে উইদিন 1 মান্থ আপনি এইটা থেকে চা আছে এখন, ঠিক তো? এটা যদি না এটা ভেঙে ফেললে তাহলে চাটা ছড়িয়ে পড়বে। এখন চাও ছড়িয়ে পড়তেছে না, তার মানে হচ্ছে এটার ভিতরে হয়তো চাটা আগে সরা হয়ে ফেলছে, অথবা তুমি হিটই আমি খেয়ে ফেলেছি, অথবা তুমি চার কাপটা ভাঙতে পারো নাই। সত্য হচ্ছে চাটা তারা বলছে আমরা সরাই ফেলছি, আগে ফেলে দিয়েছি, অন্য জায়গায় নিয়ে গেছি, এটাতে কোনো চা নাই। সুতরাং এটা ভাঙলেও চায়ের কোনো আলামত আপনি পাবেন না। আরেকটা হচ্ছে আপনি ভাঙতেই পারেন নাই, চা পরে নাই। সো এই হলো ফ্যাক্ট। রিদানুল ইসলাম, তো সোশ্যাল নেটওয়ার্কে এআইতে এখানে তো ব্যাপক যুদ্ধ হয়েছে, কোন পক্ষ জয় হলো আপনি যদি বলেন? এবং ফ্যাক্ট চেক তো চলবে, যেটা বলছিলেন মেজর ইমদাদুল ইসলাম। তাহলে আর কি কি জিনিস প্রশ্ন আমাদের সামনে আসবে এই সাইবার ওয়ার্ল্ডে? আচ্ছা,
এখানে এআই যুদ্ধে আসলে ইরানেরই জয় হয়েছে। এআই যুদ্ধে ইরানেরই জয় হয়েছে, বা মানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে লবি তাদের বিরুদ্ধে যেই অংশটা এআই যুদ্ধে কাজ করছে তাদেরই জয় হয়েছে। কারণ আমরা অন্তত বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা দেখি, বাংলাদেশি যেসব ভিডিও, ছবি, এআই ইমেজারি বা ফুটেজ বাংলাদেশের পার্টিসিপেশনটা কেমন ছিল সেটাও বলেন। হ্যাঁ, আমি বাংলাদেশি প্রেক্ষাপটেই বলতেছি, যেহেতু আমি বাংলাদেশ, আমাদের কাজের পরিধি বাংলাদেশ নিয়ে, বাংলা ভাষাভাষী কন্টেন্ট নিয়ে, তো আমরা এখানে দেখেছি হচ্ছে আসলে ইরানকেই আসলে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। বা এই যে আমরা যেসব কন্টেন্টগুলো দেখছি, যে এখানে দেখানো হচ্ছিল যে ইরান উই স্টপ দ্য ওয়ার, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা সারেন্ডার করতেছি, বা হচ্ছে ইসরায়েলি সৈন্য কান্নাকাটি করতেছে বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে। এই যে ভিডিওগুলোর মধ্যে আমরা আসলে এটাই দেখতে পেয়েছি, আসলে এখানে ইরানকেই আসলে জয় ঘোষণা করা হয়েছে। আবার এই ধরনের আমরা ফুটেজও দেখতে পেয়েছি যে B-2 বোমারু বিমান মরুভূমিতে পড়ে আছে ধ্বংস হয়ে। তো আসলে এই যুদ্ধে আসলে ইরানেরই, মানে এআই যুদ্ধে ইরানেরই জয় হয়েছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতে কি কি হইতে পারে। একটা হইতে পারে, আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, সামনে বাংলাদেশে নির্বাচন আছে, এই নির্বাচনে এআইয়ের একটা বড় প্রভাব থাকবে নির্বাচনী প্রচারণায়। যেটা হচ্ছে আমরা আগে দেখতাম বিভিন্ন ধরনের ফেসবুকে মনিটাইজেশন করে বা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা বা প্রপাগান্ডাগুলো চালানো হইতো। এখন ওই জায়গাটা দখল করে নেবে, আমরা ফ্যাক্ট চেকিং কমিউনিটি থেকে আশঙ্কা করতেছি এআই। জি, আমরা শুনলাম যে আমি যদি একদম অল্প সময়ের জন্য রহমান মাসুম আপনাকে একটু অল্প সময়ের জন্য আবার কানেক্ট করতে চাই, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো টেকনোলজিতে এগিয়ে, তারপরও এই সাইবার যুদ্ধ, এআই যুদ্ধে তারা এগিয়ে থাকতে পারলো না কেন? কোথায় ব্যর্থতা? এটাও কি মানুষের সমর্থন না থাকা? থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন এবং ভেরি গুড আনসার আপনিও দিয়েছেন। সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, এত সুন্দর গ্রাফিক্স দিয়ে ইসরায়েল মানে তারা ভিডিওগুলো বানিয়েছে, মানে ইসরায়েল জয়ী হয়েছে, অর্থাৎ ইরানকে ধ্বংস করে দিয়েছে। বাট দ্য প্রবলেম ইজ দেয়ার আর নো পিপল সাপোর্ট। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটা দেশের ওই জায়গাতে, যে দেশে এই এআই ভিডিওগুলা, ইসরায়েলের পক্ষের ভিডিওগুলা আপনার পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রিয়াকশনের দিক দিয়ে গেলে এখানে দেখা যাচ্ছে যে আপনার মানুষ এটাকে বিশ্বাস করতে পারতেছে না যে ইসরায়েল এখানে যুক্ত হয়েছে, জয়ী হয়েছে। ওয়াই? বিকজ দ্য ক্রেডিবিলিটি অফ বেঞ্জামিন নেতানিয়াহু or Israel government at a stake right now. So people, they don't believe whatever they say, even though they say the right thing, people, they don't believe. They are almost in a disbelief. This is the problem. এবং এই ক্রেডিবিলিটি ইস্যুটা এমন একটা পর্যায়ে গেছে যে আপনার ইসরায়েলের বিপক্ষে, যে তারা সত্য বললে ওখানে মানুষ বিশ্বাস করে না। অন দ্য আদার হ্যান্ড, ইরানের পক্ষে যেগুলো গোটেও নাই সেগুলো যদি বলে, দেখবেন মানুষ গিয়ে লাভ চিহ্ন দিয়ে সেটাকে জয়যুক্ত করে চলে আসতেছে। সো দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও ওভার দেয়ার, এন্ড ইট গোজ কমপ্লিটলি এগেইনস্ট ইসরায়েলি গভর্নমেন্ট অর ইসরায়েলি অথরিটি। ধন্যবাদ রহমান মাসুম, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্লেষক। ধন্যবাদ মেজর এমদাদুল ইসলাম, এবং ধন্যবাদ রেদওয়ানুল ইসলাম আমাদের এখানে আসার জন্য। দর্শক, এটি খুব ক্লিয়ার এই আলোচনায় যে এখন বিশ্বাসের জায়গাটি বড় প্রশ্ন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলকে কেউ আর বিশ্বাস করছে না, জনসমর্থনের জায়গাটিতে আর হারিয়েছে। সুতরাং সেই জায়গাটি শেষ পর্যন্ত কোথায় যায় সেটাও আমরা ভবিষ্যতে দেখব। ফ্যাক্ট চেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক অনুষ্ঠিত হয়। প্রতি রোববার আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।